ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC-57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 4, দ্যাট ইজ আর্স্টওয়াইল ট্যারিফ রুলস অ্যান্ড রেটিং। আমরা চলো আজকে তাহলে পড়ে নিই। ফার্স্টে আমরা দেখছি কি জেনারেল রুলস অ্যান্ড পলিসি। The general rules and regulations prescribed in section 1 of the standard tariff are applicable to all sections of the tariff. These rules are now observed by insurers as good practice. কি বলছে দেখো, only standard fire and special perils policy with the permitted add-on cover, if any, can be issued. Policy should be read together with the proposal form, schedule, specification, endorsement, warranties and clauses for which suitable formats may be devised by insurers. ওকে, তাহলে পলিসিটা যখন দেখতে হবে তখন পলিসির সাথে তার প্রপোজাল ফর্ম, তার শিডিউল, তার কী কী এন্ডোর্সমেন্ট আছে, ওয়ারেন্টিস কী কী আছে, এগুলো কিন্তু দেখতে হবে। এগুলো সব আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি। Policies covering building and or contents shall show block-wise separate amounts on building, machinery and accessories, stock and stock in process, furniture and other content. তাহলে যে সমস্ত পলিসিতে বিল্ডিং বা বিভিন্ন রকম কন্টেন্টস কভার করা হচ্ছে সেখানে কিন্তু আলাদা আলাদা হিসাবে দেখাতে হবে। মানে বিল্ডিংয়ের জন্য আলাদা রেট দেখাতে হবে, মেশিনারি এবং অ্যাক্সেসরিজ কী কী রয়েছে সেগুলো আলাদা আলাদা করে দেখাতে হবে, তার স্টক কী কী রয়েছে, তার ফার্নিচার এবং ফিটিংস আলাদা আলাদা করে কী কী রয়েছে সেগুলো সবই আলাদা আলাদাভাবে দেখাতে হবে। ওকে, দ্য পলিসি হ্যাজ অ্যান অপশন টু এক্সক্লুড RSMD অ্যান্ড অর STFI সিন্স ইনসেপশন। RSMD মানে কি? রায়ট, স্ট্রাইক, ম্যালিশিয়াস ড্যামেজ। আর STFI হচ্ছে স্টর্ম, টেম্পেস্ট, ফ্লাড, ইনান্ডেশন। তো এই কভারগুলো যদি এক্সক্লুড করা যায়, তাহলে এক্সক্লুড করতে হয়, তাহলে সেটা পলিসি শুরুর সময় এগুলোকে এক্সক্লুড করা যেতে পারে। দ্য প্রভিশনাল রেট অফ INR 2.5 পার মিলি ফর রেটস নট গিভেন ইন গাইডলাইন্স। মানে যদি গাইডলাইনে কোনো জিনিসের রেটটা না মেনশন করা থাকে তাহলে সেই রেটটাকে 2.5 পার মিলি মানে প্রতি 1000 টাকায় তার প্রিমিয়াম 2.5 INR চার্জ করা যাবে। নেক্সট হচ্ছে টাইপস অফ পলিসি। দু রকমের পলিসি হয়, একটা হচ্ছে ভ্যালুড পলিসি। দিস পলিসিজ আর ইস্যুড অনলি ফর আইটেমস ফর হুইচ মার্কেট ভ্যালু ক্যান নট বি অ্যাসার্টেন। মানে যদি এমন কোনো জিনিস হয় যার কারেন্ট মার্কেট ভ্যালু পাওয়াটা সম্ভব নয়, ধরো কোনো অ্যান্টিক জিনিস যেটার কোনো কারেন্ট মার্কেট ভ্যালু নেই, যেটার ভ্যালু কোনো রকম এগ্রিমেন্টের মাধ্যমে, যেটা ইনসিওর্ড এবং ইনসিওরারের মধ্যে হবে, তার ভ্যালুটা এইভাবেই ফিক্স হবে এবং সেটাই পলিসি সাম ইনসিওর্ড হবে, তাহলে এরকম পলিসির জন্য হবে হচ্ছে ভ্যালুড পলিসি। নেক্সট হচ্ছে লং টার্ম পলিসি। দিস পলিসিজ আর ইস্যুড ফর 36 মান্থস অর মোর ফর হাউস অর ফ্ল্যাট ওনার্স। মানে হাউস বা ফ্ল্যাটের ওনাররা এই পলিসিটা জেনারেলি নিয়ে থাকেন, যেটার পলিসি পিরিয়ড হয় 36 মান্থস। ওকে, নেক্সট আমরা দেখব পার্শিয়াল ইন্স্যুরেন্স। ইট ইজ নট পারমিসিবল টু ইস্যু আ পলিসি কভারিং সার্টেন পোর্শনস অনলি অফ আ বিল্ডিং। মানে শুধুমাত্র সার্টেন পোর্শনস একটা বিল্ডিংয়ের যদি কেউ মনে করে যে কভার করব, কিছু পার্টিকুলার পোর্শন করব না, তাহলে সেটা পারমিসিবল নয়। However, plinth and foundation or the foundation only of a building may be excluded. যদিও প্লিন্থ বা ফাউন্ডেশন একটা বিল্ডিংয়ের জেনারেলি পলিসিতে বাদ দেওয়া থাকে, ভিতটার কেউ ইন্স্যুরেন্স করায় না। Covering only specified machinery, parts of machine or accessories thereof housed in the same block or building, তাহলে এটাও নট পারমিসিবল। একই হাউসে বা একই ব্লকের মধ্যে যদি অনেক মেশিনারি থাকে, তার মধ্যে কিছু পার্টিকুলার মেশিনারির ইন্স্যুরেন্স করা হবে, কিছু করা হবে না, এটাও অ্যালাউয়েবল নয়। যদিও বয়লার্সটা এক্ষেত্রে এক্সেপশন, কারণ বয়লার্সের ইন্স্যুরেন্স এমনিও হয় না। নেক্সট হচ্ছে ইট ইজ পারমিসিবল ফর ইচ ওনার টু ইনশিওর সেপারেটলি। ইট ইজ where portions of a building and or machinery therein are in different ownership, but to the full extent of his interest which shall be clearly defined in the policy. মানে ধরো একটাই ব্লকের মধ্যে বা একটাই বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ওনারের জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ওনারের সেখানে বিজনেস চলে, তো অবশ্যই যার যেটার ওপর, যে জিনিসের ওপর যার ইনস্যুরেবল ইন্টারেস্ট রয়েছে সেই সেটার ইন্স্যুরেন্স করাবে। আমি নিশ্চয়ই অন্য কারোর জিনিস যার উপর আমার কোনো লিগাল রাইট নেই তার ইন্স্যুরেন্স আমি করাবো না। তো সেটা ক্ষেত্রে যদি সেরকম হয় তাহলে সেটা পারমিসিবল। ওকে, কিন্তু সেখানে পরিষ্কারভাবে মেনশন থাকতে হবে পলিসিতে যে
কোন জিনিসটার ওপর তার ইন্স্যুরেবল ইন্টারেস্ট রয়েছে, ওই বিল্ডিংয়ের কোন পোর্শনের মেশিনারির ওপর বা বিল্ডিংয়ের কোন পোর্শনের ওপর ইন্স্যুরেবল ইন্টারেস্ট রয়েছে সেটাও মেনশন থাকতে হবে পলিসিতে। নেক্সট হচ্ছে শর্ট পিরিয়ড রেট পলিসিস অ্যান্ড ক্যান্সেলেশন। বলছে শর্ট পিরিয়ড রেট পলিসিস ফর আ পলিসি অফ লেস দ্যান 12 মান্থস মাস্ট বি ইস্যুড অ্যাট দ্য শর্ট পিরিয়ড স্কেল অফ রেট। মানে কিছু কিছু পলিসি এখানে ইস্যু করা হয় ফায়ারের ক্ষেত্রে, যেটার পলিসি পিরিয়ড লেস দ্যান 12 মান্থস হয় এবং এটা শর্ট পিরিয়ড স্কেলে এটাকে ইস্যু করা হয়। এটার জন্য একটা স্পেশাল রেট ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে। এক্সটেনশন অফ শর্ট পিরিয়ড পলিসিস ইজ নট পারমিটেড। এক্সটেনশন হয় না এই শর্ট পিরিয়ড পলিসিতে। ক্যান্সেলেশন অফ পলিসিস বলছে ইফ দ্য ইন্স্যুরেন্স is cancelled at the option of the insured, retention of premium shall be at short period scale. তাহলে যদি ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করে দেয় তাহলে সেক্ষেত্রে সেখানে শর্ট পিরিয়ড স্কেলে তার প্রিমিয়ামটা রিফান্ড হয়। আর যদি ইন্স্যুরার কোনো পলিসিকে ক্যান্সেল করে দেয় তাহলে সেটা দ্যাট প্রিমিয়াম শ্যাল বি অন প্রোরাটা বেসিস। তাহলে সেক্ষেত্রে প্রোরাটা বেসিসে তার প্রিমিয়ামটা রিফান্ড হয়। বেসিক্যালি প্রোরাটা বেসিস মানে হচ্ছে একটা প্রপোর্শনাল বেসিস, সেই বেসিসে প্রিমিয়ামটা রিটার্ন হয়। কারণ কি, কারণ এখানে ইন্স্যুরের কোনো ফল্ট নেই, সে ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করছে না, ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান্সেল করে দিচ্ছে, সেজন্য তোমার প্রিমিয়ামটা প্রোরাটা বেসিসে রিফান্ড হবে। কিন্তু যদি ইন্স্যুর পলিসিটা ক্যান্সেল করে তখন কিন্তু সেক্ষেত্রে একটা স্পেশাল রেট ইন্স্যুরেন্স কোম্পানি দেবে এবং সেই রেটেই প্রিমিয়ামটাকে রিফান্ড করবে। প্রোরাটা রিফান্ড অফ প্রিমিয়াম মে বি অ্যালাউড ইফ দ্য পলিসি ইজ ক্যান্সেলড অন অ্যাকাউন্ট অফ আ গভর্নমেন্ট অর্ডার or on completion of a building in course of construction or where building is demolished। তাহলে প্রোরাটা বেসি প্রিমিয়াম আর কখন অ্যাপ্লিকেবল হতে পারে যদি পলিসিটা কী ক্ষেত্রে ক্যান্সেল হয়, যে ধরো গভর্নমেন্ট অর্ডার দিল যে এই জিনিসটার উপর কোনো রকম এই জিনিসটা আর রাখা যাবে না, সেটাকে নষ্ট করে ফেলতে হবে। তাহলে সেরকম কোনো জিনিসের ওপর যদি কোনো অর্ডার আসে যেখানে ইনশিওর্ডের কোনো রকম দোষ নেই, গভর্নমেন্ট অর্ডারের জন্য পলিসিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রোরাটা বেসিসে সে প্রিমিয়াম ফেরত পাবে। বা যদি কোনো একটা বিল্ডিং তার কোর্স অফ কনস্ট্রাকশনের যে কোর্স অফ টাইমের মধ্যেই সেটা শেষ হয়ে গেছে বিল্ডিংটার কাজ এবং সেই জন্য পলিসিটা শেষ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রেও প্রোরাটা বেসিসে সে প্রিমিয়াম রিফান্ড পাবে। নেক্সট আমরা দেখব কি মিড টার্ম কভার। জেনারেলি ইট ইজ নট পারমিসিবল টু গ্র্যান্ট মিড টার্ম কভার ফর STFI অ্যান্ড অর RSMTD। তাহলে জেনারেলি মিড টার্ম কভার বলতে কি বলা হচ্ছে, যে পলিসি চলাকালীন যদি ইনশিওর্ড চায় যে এক্সট্রা কোনো একটা কভার সে নেবে। কিন্তু এখানে প্রথমে বলা হচ্ছে যে STFI মানে স্টর্ম, টেম্পেস্ট, ফ্লাড, ইনান্ডেশন, বা RSMTD মানে হচ্ছে রায়ট, স্ট্রাইক, ম্যালিশিয়াস আর টেরোরিজম ড্যামেজ, এগুলোর ক্ষেত্রে জেনারেলি মিড টার্ম মানে তুমি পলিসি ইনসেপশনের সময় নিলে না, পলিসি চলাকালীন মাঝপথে ইনশিওর্ড বলছে যে আমি এই কভারগুলো নেবো, দ্যাট ইজ নট পসিবল। কিন্তু তারপরে আবার বলা হচ্ছে যে ইট ইজ পসিবল। হাউএভার হোয়ার সাচ কভার্স আর গ্র্যান্টেড মিড টার্ম দ্য ফলোয়িং প্রভিশনস শ্যাল অ্যাপ্লাই। তাহলে যদি এই কভারগুলোকে মিড টার্ম থেকে শুরু করতে হয় তাহলে ফলোয়িং প্রভিশনসটা অ্যাপ্লাই হবে। কী কী সেটা? ইন্স্যুরার্স মাস্ট রিসিভ স্পেসিফিক অ্যাডভাইস ফ্রম দ্য ইনশিওর্ড accompanied by the payment of additional premium in cash or by a demand draft। অবশ্যই একটা এক্সট্রা কভার চালু হচ্ছে তাহলে এক্সট্রা প্রিমিয়ামও লাগবে। The cover shall be granted for the entire property under one or more policies. Cover shall commence 15 days after the receipt of premium। প্রিমিয়াম রিসিটের 15 দিন পরে কভারটা স্টার্ট হবে। Premium rates shall be charged on short period scale on full sum insured for the balance period that is up to the expiry of the policy। তাহলে পলিসিটার শেষ হওয়ার যতদিন আগে থেকে নতুন করে এই মিড টার্ম কভারটা নেওয়া হলো, তাহলে সেই তখন থেকে আর পলিসিটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু ওটার জন্য এক্সট্রা যে কভারটা নেওয়া হলো তার জন্য কিন্তু শর্ট পিরিয়ড বেসিস রেটে ইনস্যুরের থেকে প্রিমিয়াম নেওয়া হবে। মিড টার্ম increase in sum insured is allowed on pro rata basis while decrease in sum insured is permitted on short period basis। মানে মিড টার্মে মানে পলিসি চলাকালীন যদি কোনো ইনশিওর্ড মনে করে যে তার সাম ইনশিওরটাকে সে আরও বাড়াতে চায়, তাহলে সেক্ষেত্রে যে বেসিসে যে রেটে সাম ইনশিওরটা ইন্স্যুরেন্স কোম্পানি বাড়াবে সেটা হচ্ছে প্রো রাটা বেসিস মানে প্রপোর্শনাল বেসিস, যে এক মাসের জন্য এত ছিল তাহলে এতটা বাড়াতে চাইছে সাম ইনশিওর্ড, তাহলে এত টাকা বাড়া উচিত, মানে জাস্ট সিম্পল প্রপোর্শনাল বেসিসে যে রেটটা হবে সেটাই লাগিয়ে দেবে।
কিন্তু যদি সাম ইনশিওর কমাতে চায় ইনশিওর, তাহলে কিন্তু শর্ট পিরিয়ড বেসিসে সেই সাম ইনশিওরটা লাগাবে, মানে সেখানে কিন্তু আর সিম্পল প্রপোর্শনেট বেসিসে ক্যালকুলেশন হবে না, সেখানে একটা স্পেশাল রেট ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, যেটা প্রোরাটা বেসিসে যে রেট আসতো তার থেকে বেশি আসবে। ওকে, নেক্সট হচ্ছে দেখো রুলস রিলেটিং টু রেটিং অ্যান্ড ডিসকাউন্টস। রুলস রেটিং অ্যান্ড ডিসকাউন্টসে কী বলছে দেখো, অ্যাডিশনাল রেট ফর of rupees 4% shall be charged for building having wall and or roof of wooden plank, thatched leaves or grass, hay of any kind, bamboo or plastic cloth or asphalt cloth or canvas or tarpaulin and the like। তাহলে বলা হচ্ছে দিস ইজ টু বি কনসিডার্ড কাচ্চা কনস্ট্রাকশন, মানে যদি কনস্ট্রাকশনটা কাচ্চা কনস্ট্রাকশন হয়, যেটা কোনো কংক্রিটের বা কোনো পাকা কনস্ট্রাকশন নয়, তাহলে কিন্তু এক্সট্রা একটা প্রিমিয়াম লাগবে। রিস্ক ইন মাল্টিপল অকুপেন্সি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট শ্যাল বি রেটেড পার সে। তাহলে যদি একটা ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে, বিভিন্ন রকম আইটেম বা বিভিন্ন রকম মেটেরিয়ালস থাকে, ডিলিংস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেট যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা পার সে বেসিসে হবে। পার সে মানে কি, পার মেটেরিয়ালের যে মেরিট সেই অনুযায়ী তার রেটটা লাগবে। দেখো এখানে ডেফিনেশন কি বলছে, পার সে রেটিং মিনস ইচ রিস্ক উইল বি চার্জড অ্যাট ইজ ওন মেরিট অ্যাট অ্যাপ্লিকেবল রেট অফ প্রিমিয়াম। তাহলে প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য তার নিজের যে মেরিটটা রয়েছে সেই অনুযায়ী তার প্রিমিয়াম নেওয়া হবে, ঠিক আছে, সেখানে কোনো কম্বাইন্ড রেট নেওয়া হচ্ছে না। রেটস আর প্রোভাইডেড ফর ফ্যাক্টরিজ হোয়ার no manufacturing or storage activities are carried out, or factories which go silent for 30 days or more, that is silent risk। তাহলে যেখানে এটা আমরা আগে পড়েছি যে সাইলেন্ট রিস্ক কি, যেখানে কোনো লোক থাকছে না বা যেখানে কোনো রকম ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, যেটা একটা বন্ধ ফ্যাক্টরি পড়ে রয়েছে, তাহলে বা যেখানে কোনো রকম অ্যাক্টিভিটি হচ্ছে না মোর দ্যান 30 days, সেটাকে বলা হচ্ছে সাইলেন্ট রিস্ক। তো সেই সাইলেন্ট রিস্কের জন্য কিন্তু আলাদা একটা রেট দেওয়া হবে, এবং যে রেটটা নর্মাল রেটের থেকে অবশ্যই বেশি হবে। কারণ কি, কারণ সেখানে রিস্কের সম্ভাবনা বেশি, কারণ রিস্ক হলে সেখানে কেউ অ্যালার্ম দেওয়ার মতন কেউ নেই। ওকে, নেক্সট দেখো কি বলছে, ইফ ক্লেমস এক্সপিরিয়েন্স ডিসকাউন্ট ক্যান বি গ্রান্টেড অন বেসিস অফ ইনকার্ড ক্লেমস রেশিও of all policies covering the insured's interest on the principle of one risk, one rate of the preceding 3 policy periods. Fire extinguishing appliances discount can be granted as per scale subject to following। মানে ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেটের ক্ষেত্রে একটা ডিসকাউন্ট পাওয়া যায়। সিস্টেম শ্যাল বি ইরেক্টেড অ্যান্ড টেস্টেড অ্যাজ পার দ্য রেলিভেন্ট রেগুলেশনস। মানে শুধুমাত্র ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্স তুমি অফিসের মধ্যে বা তোমার ফ্যাক্টরিতে লাগিয়ে রেখে দিয়েছো এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখাচ্ছ যে দেখো আমার ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্স লাগানো আছে, তো আমাকে ডিসকাউন্ট দিয়ে দাও, এটা কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে কী কী জিনিস ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে, যে সেটা রেগুলার বেসিসে সেখানে তোমার টেস্ট হচ্ছে কি না, মানে মেশিনটা দরকারের সময় কাজ করবে কি না, সার্টিফিকেট ফ্রম professional agencies confirming the efficiency of the system and its compliance with the rules shall be submitted by the insured. The installation shall be maintained in efficient working order at all times, and annual maintenance contract with an external agency shall be enforced. Okay, এগুলো কিন্তু থাকতে হবে, মানে সেটার এক কথায় বলতে গেলে সেটার মেনটেনেন্স প্রপার হচ্ছে কি না সেই রিপোর্টটা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে। অ্যাবসেন্স অফ হ্যান্ড অ্যাপ্লায়েন্সেস for storage risk will not prejudice the applicable discount। ওকে, মানে হ্যান্ড অ্যাপ্লায়েন্স যদি না থাকে স্টোরেজ রিস্কের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা কিছু কমবে না। দিস ডিসকাউন্ট আর নট কিউমুলেটিভ। এখন দেখো কি বলছে, দ্য কম্পিউটেশন অফ দ্য রেটস শ্যাল বি ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স। মানে রেটের কম্পিউটেশনটা কী সিকোয়েন্সে হবে সেটা জাস্ট আমরা একটু দেখে নেবো। প্রথমে একটা বেসিক রেট সেটা লাগানো হবে, তারপরে রিডাকশন ইন রেটস ফর ডিলিশন অফ STFI অ্যান্ড RSMTD পেরিল। মানে যদি কেউ STFI এবং RSMTD পেরিলের জন্য কভার না নেয় তাহলে সেখান থেকে ডিডাকশান হবে, তার রেটটা কমে যাবে কারণ সেই কভারটা নিচ্ছে না। ট্যারিফ এক্সট্রা ফর কাচ্চা কনস্ট্রাকশনের জন্য এক্সট্রা ট্যারিফ অ্যাড হবে যদি তার কাচ্চা কনস্ট্রাকশন হয়। তাহলে ডিসকাউন্ট ফর ক্লেমস এক্সপিরিয়েন্স, যদি তার ক্লেমস এক্সপিরিয়েন্স খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট সে পাবে। ডিসকাউন্ট ফর FEA
অনপ্রোটেক্টেড ব্লকস, মানে এফইএ মানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্সেস যদি সে মানে থাকে এবং সেগুলো যদি প্রপার মেনটেন্যান্স রিপোর্ট সে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেয়, তাহলে সেক্ষেত্রেও বেসিক রেটের উপরে সে একটা ডিসকাউন্ট পাবে। তাহলে এইভাবে রেটটা ক্যালকুলেশন হয় ফায়ার পলিসিতে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো। তোমাদের জানাশোনা যারা বন্ধুরা বা কলিগরা যারা এই এক্সাম দিচ্ছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কতটা ক্লিয়ার হচ্ছে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চ্যাপ্টার 4-এর নেক্সট পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং এরপরে আমরা IC-57 পুরোটা পড়ে শেষ করব এবং তারপরেও আরও বিভিন্ন আইসির ওপরে আমি এখানে এক্সপ্লেনেশন নিয়ে আসবো সহজ বাংলাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।